মর্নিং। আশা করছি সবাই ভালো আছেন। আমাদের গল্পগুলোর নতুন আরও একটি ব্লগে আপনাদেরকে স্বাগত। আজকে ভোর 5:30টাতে ঘুম ভেঙে গেছে। আমার বর আর আমার ভাই কালকে এসেছে এখানে। ওরা দুজনে আজকে এখান থেকে দক্ষিণেশ্বর বেলুড় মঠ ঘুরতে গেল। ওরা সকাল 6টার সময় বাড়ি থেকে বেরিয়ে গেছে আর তখনই আমার ঘুমটা ভেঙে গেছে। যদিও আমি আরও বেশ কিছুক্ষণ মিছরির সাথে শুয়েছিলাম, কারণ অত তাড়াতাড়ি যদি আমি উঠে যাই মিছরিও ঘুম থেকে উঠে পড়বে। আজকে বেলুড় মঠে অনুষ্ঠান আছে। প্রত্যেক বছর রামকৃষ্ণদেবের জন্মদিন উপলক্ষে বেলুড় মঠে অনুষ্ঠান হয়, আর এবছরে আজকের দিনে ওই অনুষ্ঠানটি পালিত হবে। আমি এর আগে এক বছর গেছিলাম, বেশ কয়েক বছর আগে, তাই এই বছরে আমার আর যেতে ইচ্ছে করলো না। আসলে মিছরিকে নিয়ে সারাদিন বাইরে থাকলে ওর খাওয়া দাওয়া ঠিকঠাক হয় না, এই জন্যই আর কি ইচ্ছা করলো না। আমার বর আমাকে অনেকবার বলল যাওয়ার জন্য। যখন দেখছে যে আমার যাওয়ার একেবারেই ইচ্ছা নেই, তখন আমার ভাইকে ফোন করেছিল। তো কালকে সন্ধ্যাবেলা এখানে চলে এসেছে, এখান থেকে যাবে বলে। আসলে কোথাও যেতে গেলে একজন সঙ্গী না হলে কি ভালো লাগে বলুন তো? যাকগে, ভালোই হয়েছে। কোথাও যেতে ইচ্ছে করলে না গেলেও ভালো লাগে না, আবার সঙ্গী না হলেও কোথাও যেতে ইচ্ছে করে না। কালকে রাতে নিচেও বিছানা করতে হয়েছিল, যেহেতু ভাই রাতে এখানে ছিল, তাই উপর নিচে দুটো বিছানায় তুলে নিলাম। আর আমি ঘুম থেকে ওঠার পরেই মিছরিও ঘুম থেকে উঠে গেছে। বললাম না, আমি যখনই ঘুম থেকে উঠে যাব ও উঠে যাবে। আসলে অন্যদিন তো ওর পাপা ওর পাশে শুয়ে থাকে, তাই ও আমি উঠে যাওয়ার পরেও বেশ কিছুক্ষণ ঘুমিয়ে থাকে। কিন্তু আজকে যেহেতু পাশে পাপাও নেই, কাউকে না পেলে ও একা একা একদম ঘুমাতে চায় না। তাই আমি ওঠার পরপরই ও উঠে গেছে। ওকে নিচে দিয়ে আসলাম ওর দাদু ঠাম্মার কাছে, তাই আমি এখন এই কাজগুলো সেরে নিচ্ছি। যদিও শুনতে পাচ্ছি উপর থেকে নিচে ভীষণ চেঁচামেচি করছে, ও আমার কাছে আসতে চাইছে। আমি ভাবলাম যে ঘরটা একটু ঝাড় দিয়ে তারপরে ওকে নিয়ে আসবো, আর তারপরে আমি আরও দুজনে ব্রাশ করে নেব। তো যথারীতি আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, ওকে নিয়ে আসলাম। ও এখন কিছুক্ষণ আমার কোলে না থাকলে ওর দিনটা যেন ভালোই যাবে না, এরকম একটা ব্যাপার। আমি ব্রাশ করে নিচ্ছি, তারপর ওকেও একটু ব্রাশ করিয়ে দেব। আগে ওর মুডটা ভালো হোক। আজকে সকালবেলা রান্নাবান্নার কিছু ঝামেলা রাখিনি জানেন। আজকে ব্রেকফাস্টটা একটু অন্যরকম করছি। কালকে ভাই আসার সময় মিছরির জন্য দই এনেছিল। মিছরি দই খেতে ভীষণ ভালোবাসে, তাই আমি ভাবলাম মিছরি তো এই দইটা পুরোটা খেতে পারবে না, আমি একটু চিড়ে কলা দই দিয়ে খাচ্ছি। ভীষণ পছন্দের একটা খাবার, আর মিছরিরও ভীষণ পছন্দের দই। ওর এক্সপ্রেশন দেখেই তো বুঝতে পাচ্ছেন ও কতটা ভালোবাসছে খেতে। তো ওকেও দই খাইয়ে দিচ্ছি। একটু পরে ওর জন্য হালকা কিছু খাবার তৈরি করে দেব, আর আমার তো সকালে এটা দিয়েই হয়ে যাবে। তারপর দুপুরের দিকে কিছু একটা রান্না করে নেব। সকালে খাওয়া দাওয়ার পর দুপুরে রান্না বসানোর আগে বেশ খানিকটা সময় আছে জানেন, আর এই সময়টাকেই কাজে লাগাতে হবে। আজকে যেহেতু রান্নাবান্নার খুব বেশি ঝামেলা নেই, তাই ভাবলাম যে একটু রান্নাঘরটা ডিপ ক্লিনিং করে নিই। আমাদের রান্নাঘরে তো এখনও চিমনি লাগানো হয়নি, আর রান্নার কারণে তেল মশলাগুলো এই সব কন্টেনারগুলোতে লেগে গেছে। কন্টেনারের ঢাকনাগুলোতে ভীষণ তেল চিটচিটে করছে। এই কারণে ভাবলাম যে আজকে রান্নাঘরটা ডিপ ক্লিনিং করব, এগুলো একটু পরিষ্কার করে নিই। এই কয়েকদিন আগেই বিস্কুটের কন্টেনারটা পরিষ্কার করেছিলাম জানেন, আবার দেখছি একদম তেলে চিটচিটে হয়ে গেছে। তো এগুলো ভাবছি কি আর ঢেলে পরিষ্কার করব না, যেগুলো আছে ভিতরে থাক। আমি এগুলো ভালো করে টাইট করে ঢাকনাগুলো তারপরে পরিষ্কার করে নিই। আর এগুলো তো এয়ার টাইট কন্টেনার, আমার মনে হয় অসুবিধা হবে না। এগুলোকে ধুলেও জল ঢোকার খুব একটা সম্ভাবনা আমার মনে হয় নেই। এই এয়ার টাইট কন্টেনারগুলো এইভাবে দিব্যি পরিষ্কার করা যায়। যেই কন্টেনারগুলো এয়ার টাইট নয় সেগুলো আবার এরকমভাবে পরিষ্কার করার সুবিধা নেই। সেগুলোকে পরিষ্কার করতে গেলে ভিতরে যা জিনিস থাকবে সেগুলোকে বার করে পরিষ্কার করে তারপরে সেখান থেকে জল ভালো করে মুছে আবার জিনিসগুলো পুনরায় রাখতে পারবো। এদিকে আমার যে দুটো অয়েল ডিসপেন্সার রয়েছে তার মধ্যে যেটাতে সাদা তেল রাখি, সাদা তেলটা ফুরিয়ে গেছে, তাই ভাবলাম ডিসপেন্সারটা পরিষ্কার করে নিই একটু। এমনিতেই তো তেল রাখা হয়, তাই বাইরেটাও কেমন তেল চিটচিটে হয়েই গেছে।
এদিকে এই কর্নারে এই যে র্যাকটার মধ্যে আমার যে ছোট ছোট স্পাইস কন্টেনারগুলো আছে রেগুলার ইউজের জন্য, সেগুলো সেই যে রান্নাঘর সাজিয়েছি তারপরে এখনো পর্যন্ত একবারও পরিষ্কার করা হয়নি। তাই আজকে ভাবলাম যে এই সুযোগে এগুলোকেও একটু ধুয়ে নিই। আর দেখলাম যে এগুলোর গায়েও অনেকটা চিটচিটে ভাব হয়ে আছে। আর সত্যি কথা বলতে আমি এমনই একটি সুযোগ খুঁজছিলাম যেদিন রান্নাবান্না ঝামেলা কম থাকবে বা খাওয়া দাওয়া বাইরে বা কোথাও নেমন্তন্ন থাকবে, রান্নাবান্না করতে হবে না, সেই দিনই এই কাজগুলো আমি করতে পারবো। তাছাড়া প্রত্যেক দিনের ডেইলি রুটিনে আমার এইসব কাজগুলো করা হয়ে উঠবে না। তার কারণ হচ্ছে মিছরিকে নিয়ে এইগুলো আমার পক্ষে সম্ভব হয়ে উঠবে না। আর আজকে যেহেতু সকালে রান্নাটা স্কিপ করেছি তাই অনেকটা টাইম বেঁচে গেছে। এই সমস্ত কাজকর্ম করতে গেলে এরকমভাবেই করতে হবে, কোনো একবেলা রান্নাকে স্কিপ করতে হবে। এখান থেকে সমস্ত কন্টেনারগুলো নামানোর পর দেখলাম আমার যে গ্রানাইটের দুটো র্যাক রয়েছে সব কন্টেনারগুলো রাখার জন্য, সেই র্যাক দুটো এত ভীষণ তেল চিটচিটে হয়ে গেছে, তাই ওগুলোও একবারে পরিষ্কার করে দিলাম। আর এই যে র্যাকটা দেখছেন, এটা অনলাইন থেকে অনেক দিন আগে কিনেছিলাম আমার রান্নাঘর সাজাবো বলে। সত্যি কম দামের একটা বেশ উপকারী, অনেকগুলো ছোট ছোট কন্টেনার ধরে এই র্যাকটার মধ্যে। কিচেনে ইউজফুল এবং দামেও ভীষণ সস্তা হবে এরকম জিনিসপত্রের মধ্যে এই র্যাকটা সত্যিই ভীষণ কাজের। যাই হোক, এদিকটা তো ডিপ ক্লিনিং হয়ে গেল। এবার সুন্দর করে যে কন্টেনারগুলো নামিয়েছিলাম সবকটা সাজিয়ে রাখি চলুন। এখন ঘড়িতে সকাল 10টা মতো বাজে। ভাবছি এখন মিছরি তো শুধু দই খেয়েছে, ওর জন্য একটু হালকা কিছু খাবার করে দেব, তারপর ওকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দেব, যেহেতু ও সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে। আর তারপরে আমি ধীরে সুস্থে রান্নাবান্না করব। আর আজকে যেহেতু মিছরির আর আমার জন্যই শুধু রান্না করব, তাই ভাবছি মিছরির জন্য আলাদা করে কোনো তরকারি করব না, মানে একসাথেই করব। যে তরকারিটা করব সেই তরকারিটা লঙ্কা ছাড়া করব, যাতে মিছরিও খেতে পারে। কালকে মিছরির পাপাকে দিয়ে একটু পনির আনিয়ে রেখেছি, আজকে পনিরেরই কোনো একটা রেসিপি করব। আসলে মিছরির পাপা তো পনির খায় না, ও বাড়িতে নেই, তাই ভাবছি পনিরের রেসিপিটা করব। আসলে কেউ একজন না খেলে আমাদের জন্য আর করতে ইচ্ছা করে না। আর তাছাড়াও তো আমাদের এই কয়েকদিন ধরে নিরামিষ চলছে, ভালোই হবে মিছরির জন্য, যেহেতু মিছরিকে মাছ ডিম কিছু খাওয়াতে পারছি না এই কয়েকদিন ধরে, ওকে একটু পনির খাওয়ালে ভালো হবে। আর পনিরটা দেখি ও ভালোই বাসে, তবে সব দোকানের পনির আমার ভালো লাগে না, তাই কালকে এখানে সবথেকে ভালো পনির পাওয়া যায় যে দোকানে, সেখান থেকেই মিছরির পাপাকে দিয়ে পনির আনিয়ে রেখেছি। আর কালকে তো বাঁধাকপি রান্না করেছিলাম, বাঁধাকপি যা কাটা হয়েছিল সবটা কালকে লাগেনি, কিছুটা রয়ে গেছিলো, তাই ভাবলাম আজকে ওই বাঁধাকপিটার একটু বিট গাজর দিয়ে ভাজার মতন করি, একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ওটাকে একটু ভাজা ভাজা করে নেব। আসলে আজকে কি বলুন তো, আমার বর যেগুলো খায় না সেগুলো তো আর আমরা খেতে পারি না, তাই আজকে ও যেগুলো খায় না সেই রান্নাগুলোই করছি। ও এই ভাজাভুজি জিনিসটা পছন্দ করে না, মানে কোনো রকম ভাজা খায় না, তাই ভাবলাম যে আজকে এটা করে নিই, যেহেতু ও থাকলে এগুলো আমাদের খাওয়া হয়ে ওঠে না। পনিরটা ফ্রিজ থেকে বার করে নিয়ে এসে হাত দিতেই দেখলাম বেশ ভালো পনিরটা। ভালো পনির হাত দিলেই বোঝা যায়। আগে অবশ্য বাড়িতেও পনির বানিয়ে নিতাম যখন বেশি দুধ থাকতো, এখন আর বেশি দুধ থাকে না, তার কারণ সারাদিনে যেটুকু দুধ নেওয়া হয় মিছরির খাবার খেতে বা মিছরি যখন খাবার খায় না ওকে দুধ খাওয়াতে হয়, তখন সেগুলো লেগে যায়, এক্সট্রা দুধ আর থাকে না। না হলে মাঝে মধ্যে পনির বানিয়ে মিছরিকে খাওয়াতে পারতাম। আজকে ভাবছি একটু মটর পনির বানাবো, মটরশুঁটি আছে ঘরে কিছু, আর মটর পনির বানাতে গেলে একটু পেঁয়াজ রসুন দিতে হয়, তাহলে ভালো লাগে, কিন্তু আজকে তো পেঁয়াজ রসুন খেতে পারবো না, তাই নিরামিষভাবেই মটর পনিরটা তাই একটু টমেটো কেটে নিলাম, মিক্সার গ্রাইন্ডারে একটু টমেটো, আদা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে মশলা করে নিলাম। আর আজকে তো লঙ্কা দেবো না, কারণ মিছরি খাবে, আর ভেবেছিলাম একটু ক্যাপসিকাম দেবো, কিন্তু ফ্রিজে দেখলাম ক্যাপসিকাম আজকে নেই। এদিকে পনিরগুলো একটু ভেজে নিচ্ছি, ভেবেছিলাম হালকা করেই ভাজবো, কিন্তু ফ্লেমটা হাই করা আছে আমি খেয়াল রাখিনি, তো একটা পিঠ পনিরের বেশ ভাজা হয়ে গেছে, একটু পোড়া পোড়াই হয়ে গেছে বলতে পারেন। যাই হোক, উল্টো পিঠটা হালকা করে ভেজে এবার তুলে নেব।
মটর দিয়ে না করলে ভেবেছিলাম একটু পোস্ত দিয়ে পনিরটা করব। পোস্ত দিয়ে পনিরটা করলেও বেশ ভালো লাগে, বা একটু চিলি পনির করলেও কিন্তু ভালো লাগে। তবে চিলি পনির করার জন্য তো পেঁয়াজ দিতেই হবে, তাই আর চিলি পনিরটা করা হলো না। আজকে কাঁচা লঙ্কা দেবো না বলে তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর তার সাথে দিয়েছি একটা তেজপাতা আর একটু জিরে। এখন দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম একটা গুড়ের বাতাসা। আর এই যে গুড়ের বাতাসাগুলো, সেই যে আমাদের এখানে জটাধারী বাবার মন্দিরে বাতাসা লুট হয়েছিল, আপনারা যারা সেই ব্লগটি দেখেছেন তারা তো জানেনই। তখন কিছু বাতাসা আমরা কুড়িয়েছিলাম, সেই বাতাসাগুলো এখনও রয়ে গেছে। তাই প্রত্যেক দিন তরকারিতে ওই স্বাদের ব্যালেন্সের জন্য যেটুকু মিষ্টি দেওয়ার প্রয়োজন হয় সেই বাতাসাগুলো দিয়ে দিই। আর একটু টমেটো সস দিয়ে দিলাম। আজকের মটর পনিরটা একটু মিষ্টি মিষ্টি করেই করছি, মিছরির পছন্দ অনুযায়ী। মিছরি মিষ্টি মিষ্টি খাবার খেতে ভীষণ পছন্দ করে। এই মটর পনিরটাতে অন্য কোনো সবজি দিলে ভালো লাগবে না, আলু বা ফুলকপি বা অন্য কোনো সবজি, শুধু মটরশুঁটি দিয়ে করলেই বেশি ভালো লাগবে। ঝোল যখন ভালোভাবে ফুটে গেছে তখন পনিরগুলো দিয়ে দিয়েছি, আর নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, ভালো লাগবে খেতে। আজকে রান্নাঘরের উপরের দিকটা তো ডিপ ক্লিনিং করেছি, তাই ভাবলাম যে ফ্লোরটাই বা বাকি যায় কেন। মাঝে একদিন করেছিলাম, মগের মধ্যে একটু সার্ফ দিয়ে জল করে নিয়েছি, তারপর ওই যে ফ্লোর ক্লিনার স্কচ ব্রাইটটা রয়েছে ওটা দিয়ে ভালো করে ঘষে ঘষে যা ময়লা আছে তুলে ফেলছি। আসলে রান্না করার সময় এটা সেটা একটু আধটু পড়ে, তখনই কিন্তু পায়ের চাপে সেগুলো ফ্লোরের সাথে একদম এঁটে যায়। আর রান্নাঘরের সাথে সাথে সামনে যে ছোট্ট বারান্দার মতো আছে, সেখানেও কিন্তু সমস্ত ময়লা পায়ে পায়ে চলে যায়। তাই ভাবলাম আজকেও ওটাকে ডিপ ক্লিনিং করে নেব। তাই ওই সার্ফের জল করে এই দুটো জায়গায় ভালো করে ওই হ্যান্ডেল দেওয়া স্কচ ব্রাইটটা দিয়ে ভালো করে ডলে ডলে ঘষে ঘষে পরিষ্কার করে নিলাম। বেশ পরিষ্কার হয়েছে জানেন। এরপর ভালো করে মুছে নিলাম। আজকে অনেকটা সময় লাগলো, কিন্তু বেশ পরিষ্কার হলো জায়গা দুটো। মনের মতন করে পরিষ্কার করতে পারলাম, যেহেতু হাতে সময়ও আছে। আর যেহেতু টাইলসগুলোতে সাদা সাদা অংশটাই বেশি, তাই ওই সাদা জায়গাগুলো যদি ময়লা হয়ে কালো হয়ে থাকে দেখতে একদম ভালো লাগে না। রান্নাঘরের যে টাওয়েলগুলো রয়েছে সেগুলোও আজকে কেচে দিলাম। যাই হোক, আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আশা করা যায় ব্লগটি আপনাদের ভালো লেগেছে। ব্লগটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন ব্লগে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।